This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী চিঠির পর এবার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতার। ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনেই তা প্রমাণিত। সিএসিকে লেখা চিঠিতে দাবি শুভেন্দু অধিকারীর। এটা তো পত্রযুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে একটি সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। 12টা রাজ্যের একসঙ্গে এসআইআর ঘোষণা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার কারণটা কি? এগুলো তো উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে। আর কেন মৃত্যু মিছিল পশ্চিমবঙ্গে, তার দায় কে নেবে? সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার বদলে বলা যায় না জ্ঞানেশ কুমার যেহেতু বিজেপির তৈরি করা লোক, প্রতিভু, তাই গণেশ কুমার বলতেই পারেন শুভেন্দু অধিকারীকে, বাছা তুমি একটা পাল্টা যে কোনো একটা চিঠি দাও, আমি যে বলবো যে আর একটা চিঠি পেয়েছি আমরা দেখছি। এ সব শয়তানি বুদ্ধি, ষড়যন্ত্র। রাজ্যের দেওয়া যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কিন্তু সংঘাত তুঙ্গে। তার কারণ তিনবার নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই চিঠিতে, নির্বাচন কমিশনারকে দেওয়া সেই চিঠিতে তিনি লিখেছেন রাজ্যের দেওয়া সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও একবার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ করেছেন তিনি। কমিশনের কাছে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন, চিঠিতে একথাও তিনি উল্লেখ করেছেন। এই নিয়ে তৃতীয়বার এসআইআর স্থগিত চেয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিয়ে মনে হয় 3বার চিঠি দিলেন। ওনার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, সেই এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে হবে যেন তেন প্রকারে। এই উদ্দেশ্য নিয়ে উনি চিঠি লিখছেন, কিন্তু কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। উনি বলছেন ফ্যামিলি ট্রি কেন মানা হবে না, ঝাড়খণ্ডে বা ইয়েতে মানা হয়েছিল, বিহারে মানা হয়েছিল। মানা হবে না এই জন্য কারণ আপনার লোকেরা চুরি করছে, পঞ্চায়েতে উল্টো পাল্টা ফ্যামিলি ট্রি বানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে। আপনি মঞ্চ থেকে বলেন বুদ্ধি লাগান, আর আপনার চেলারা চামুন্ডারা বুদ্ধি লাগাবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন, আর মেনে নেবে ভারত সরকার বা নির্বাচন কমিশন যেই হোক। সব থেকে বড় কথা হচ্ছে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে 2টো করে অ্যামেন্ডমেন্ট আসছে যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে আর কি হতে পারে? এসআইআর এর নামে অত্যাচার চলছে। গঙ্গাসাগর থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই ভোটারদের নাম কাটে বিজেপি, আর কিছুই করে না। আর কত প্রাণ যাবে গঙ্গাসাগর থেকে, প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে,
তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি? ঠিকানা প্রমাণ হবে? নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না? একবারও মন কাঁদে না? একবারও হৃদয় কাঁদে না? একবারও হৃদয়ে বিচ্ছলন হয় না? একবারও মনে আগুন জ্বালে না? আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিজেপির কি বক্তব্য? এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথবাবু, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আবারও বলছেন এসআইআর নামে অত্যাচার চলছে এবং শুধুমাত্র ভোটারদের নাম কাটার তাগিদ হচ্ছে বিজেপির। আপনার প্রতিক্রিয়া? দেখুন, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। এই এসআইআর বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই এসআইআর প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়নি, বরং ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য ভোটার তালিকা যাতে শুদ্ধিকরণ হয় তার জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে। যদি মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কোনো কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি আছে, তারা সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবেন। তারা একদিকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে, অপরদিকে জ্ঞানেশ কুমারের কাছেই চিঠি লিখে তার বিহিত চাইছেন। কিন্তু বেড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতো সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাষ্য যদি বিশ্বাস করতে হয়। ভারতবর্ষের 12টি রাজ্যের মধ্যে শুধু একটি রাজ্যে এসআইআর নিয়ে চিলচিৎকার চলছে, বাকি 11টি রাজ্যে কোথাও কিন্তু নেই। স্বাভাবিক প্রক্রিয়া মেনে বুঝতে মানুষ পেরেছি। যেভাবে অংশগ্রহণ করে সেভাবেই চলছে। এবং ধন্যবাদ আপনাকে। অন্যদিকে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সে বৈঠকে এই এসআইআর আবহতেই আসন্ন ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। আজকে বাংলার ভোটে এবার কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেই নিয়ে আলোচনা হবে। দিল্লিতে কমিশনের সদর দপ্তরে বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল থাকছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক রিপোর্ট সংগ্রহ সিইও দপ্তরের। বৈঠকে সেই সব রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আলোচনায় উঠে আসবে রাজ্য পুলিশকে ভোটে ব্যবহার করার প্রসঙ্গ, এমনটা সূত্রের খবর। ভোটমুখী আরও 4 রাজ্যের সিইওর সঙ্গেও বৈঠক হবে কমিশনের। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, মূলত কোন কোন বিষয়গুলো ফোকাসে থাকছে এই গুরুত্বপূর্ণ বৈঠকে? দেখো, পশ্চিমবঙ্গ সহ অসম এবং তামিলনাড়ু, কেরলে ভোট রয়েছে এবং এই রাজ্যগুলিতে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে, মোট কত কেন্দ্রীয় বাহিনী লাগবে এবং এই মোতায়েনের বা ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে মূল ক্রাইটেরিয়া কি হবে, সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা হচ্ছে। আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন হবে এই সংখ্যা নিরূপণের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার্য এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই দফায় দফায় রিপোর্ট গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। স্বাভাবিকভাবেই তার নিরিখে স্পর্শকাতর বুথ কত এবং সেই স্পর্শকাতর বুথে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে সেই হিসেবগুলোই মূলত করা হচ্ছে। দুপুর 12টায় বৈঠক শুরু হয়েছে, 3.5 ঘন্টার বেশি এই বৈঠক হয়ে গিয়েছে। আমাদের নজর থাকছে জাতীয় নির্বাচন কমিশনের দিকে বৈঠক শেষ হওয়ার পর এই সংক্রান্ত কি কি তথ্য আসে সেই তা জানার জন্য। বেশ, সেই আপডেট আমরা নেব তোমার থেকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই জ্যোতির্ময়। বাহিনীরই তো ভোট করতেই হবে, কারণ ইলেকশন অন্যান্য রাজ্যের সাথে বাংলাকে তুলনা করলে হবে না। বেঙ্গল একটা অদ্ভুত রকমের রাজ্য, যেখানে লোকাল বডি ইলেকশনে 10টা লাশ পড়ে যায়। সেন্ট্রাল ফোর্স থাকা মানেই যে একদম সুষ্ঠু হবে তা কিন্তু নয়। সেই মতে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ইলেকশন কমিশনকে অবাধে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে মানুষটা যে পোলিং বুথে যাচ্ছে সেই রাস্তাটাতে তাকে যে কেউ ডিস্টার্ব করবে না, তাকে যে বলবে না যে ভোটটা হয়ে যাক তারপর গ্রামে তুমি কি করে থাকো আমরা দেখে নেব,
এই যে হুমকি যেটা মমতা ব্যানার্জির পার্টি চিরকাল দিয়ে এসছেন 15 বছর, এগুলো তো বাদ দিতে হবে, তা না হলে মানুষ অবাধে ভোট দেবে কি করে? তুফানগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা, বিজেপির বিএলএকে ব্যাপক মারধর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, বিজেপির বিডিও অফিস চত্বরে আক্রান্ত বিজেপির বিএলএ। প্রশাসনিক দফতর চত্বরে কিভাবে হামলা, প্রশ্ন বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। আরও একবার আপনাদেরকে জানাই, তুফানগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা, বিজেপির বিএলএকে ব্যাপক মারধরের খবর পাচ্ছি আমরা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বিডিও অফিস চত্বরে আক্রান্ত বিজেপির বিএলএ। প্রশাসনিক দপ্তর চত্বরে কিভাবে হামলা, প্রশ্ন বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এসআইআর শুনানি কেন্দ্রেই উত্তেজনা, বিজেপির বিএলএকে ব্যাপক মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ করে বিজেপি, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিএলএকে ব্যাপক মারধর, তুফানগঞ্জের ঘটনা। এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল ক্রিকেটার মোহাম্মদ সামি। যদিও বিজয় হাজারে ট্রফির জন্য তিনি এখন ব্যস্ত রয়েছেন, এখন আসতে পারবেন না, তিনি পরে আসবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেব, এমনটা দাবি করেছেন 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। যদিও দেব তিনি জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানেন না। শুনানিতে হাজিরা দেখা গিয়েছে কৌশিক ব্যানার্জিকে, অভিনেতা কৌশিক ব্যানার্জিকে, তার স্ত্রী লাবণী সরকারকেও। হ্যাঁ, এরকম তো আসতে হচ্ছেই। লাবণী সরকারের নামে সবাই চেনেন। বাংলা সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী, কৌশিক ব্যানার্জিও একই অভিনেতা, তারা এসছিলেন। এবং মোহাম্মদ শামীম, বিখ্যাত ক্রিকেটার, তাকেও ডাকা হয়েছে। তিনি আজকে আসতে পারেননি, তারা অন্য জায়গায় খেলা পড়ে গেছে, কিন্তু তাকে তো আবার সেকেন্ড হিয়ারিং মানে তাকে আসতে হবেই। তো এইভাবে ডাকা হচ্ছে। এবং আমরা শুনেছি আমার এখানে দেবকেও ডাকা হয়েছে, মানে এমপি, তিনি, তাকেও ডাকা হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষকেই ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। অনেক সময় নামের মিল না থাকার জন্য, সব থেকে বড় কথা হচ্ছে হিয়ারিংয়েও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিছু করা হচ্ছে। যে জন্ম সার্টিফিকেটে লেখা আছে তার বাবা ছেলে, তারপরেও বলছে যে ইনি আপনার বাবা, তার প্রমাণ কি? এই যে ভয়ঙ্কর এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হচ্ছে না। আর এই এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ বিডিও। সপরিবারে শুনানির লাইনে মেটেলির বিডিও ভারতী চিক বড়াইককে। 2002-এর তালিকায় পরিবারের কারো নাম না থাকায় তলব সূত্রের এমনটাই খবর। আপনাদের হিয়ারিং এ যে ডাকলো, আমরা করতেছিলাম, হচ্ছিল না। এখন যে বাড়ি বানানো পরে হচ্ছে এখানে, এখান থেকে করাইছি। জুরান্তি থেকে করতেছিলাম, হচ্ছিল না, সেখানে এখান থেকে। তার আগে পরিবারের কারো ছিল না নাম? বাবার তো ওই সার্ভিস করতো না, সেখানে উঠায় নাই ভোট কোনো কারণে। আচ্ছা, তো এখান থেকে যে আমাদেরকে জানকারি দিলে তো আসে করবে। ওদেরকে কোনো দেওয়া হয়েছিল, আমরা রিলেটিভস এর নাম দেই নাই। আচ্ছা, কেন কি বাবার মারা গেছে, নাই এখন। মানে এরকম বলা হচ্ছে যে আগে ভারতের আগে ভুটানে থাকতেন, বা আপনার বাবা আগে ভুটানে। আরে আমাদের সব, আমরা বাইরে পড়াশোনা করা আছে ইন্ডিয়ার মধ্যে। 86 থেকে আমরা 98 চেঞ্জেস মধ্যে করা আছে। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়, যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না। এর মধ্যে আমরা অবাক হচ্ছি না। দেখুন এরপরে আর কত লোকের নাম কাটছে, যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। অবাক হয়ে যাওয়ার মতো কথা। আজকে ভিডিওর প্রতি যদি হয়, মানুষের আস্থাটা কোথায় থাকবে? আরও ঘটনা আছে, যেমন আরামবাগ, সেখানেও সামনে এলো আরও এক জীবিত ভূত। সুস্থ সবল বছর বৃদ্ধা এসআইআর তালিকায় মৃত রয়েছেন। আরামবাগের সালেপুরের বছর 83-র সেই প্রভাবতী দেবী। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন তিনি। এসআইআর খসড়ায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। গোটা ঘটনায় কমিশনের দিকে আঙুল তুলেছে পরিবার। বিষয়টি বিএলওকে জানানোর পর ফর্ম জমার নির্দেশ আসে। এরপরেও নাম আদৌ উঠবে কিনা সংশয়ে প্রভাবতী দেবীর পরিবার। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি। বলছে যে নাকি ভোটার তালিকায় আপনার নাম নেই এখন। যারা বোকা কেটে দিয়েছে, আমি কি করব? আপনি তো
আছেন, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবনি। জমা দেয় জীবন্ত মানুষ। এই দেখুন, এই তো দাঁড়ান, এই দেখুন, এই বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে। বিহার করেছে, আপনার পাঞ্জাব করেছে, বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আপনারা এই তুগলকি কাণ্ড বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যেভাবে এসআইআর এর কাজ হয়েছে তাতে রাজ্য সরকারের কর্মচারীরাই কাজটা করেছে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য। সেক্ষেত্রে ব্রিগেডের সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি, সেই সময় বাধার মুখে পড়লেন, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। হুমায়ুন কবিরের কথা বলছি, তিনি আজকে বিক্ষোভের মুখে পড়েন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে বাধা দেওয়া হয়, বিজেপির দালাল বলে আক্রমণ করে বিক্ষোভকারীরা। গো ব্যাক স্লোগান ওঠে, নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করে বিক্ষোভকারীরা। ফালতু ছেলেদের, উৎকো ছেলেদের আমি ব্রিগেডে পরিদর্শনে 100 বার যেতে পারি, তো তৃণমূল ভয় পেয়েছে, তাই হুমায়ুন কবিরের পাশে গিয়ে শোনাচ্ছে চিৎকার করে যে আমি বিজেপির দালাল। ওদের নেত্রী মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর দালালি করে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের, তারপরে প্রাক্তন বিজেপির সভাপতি তপন শিকদারদের দালালি করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। তারা আমাকে বলছে বিজেপির দালাল। তো তাদের নেত্রী কার দালাল ছিল সেটা আগে ক্লিয়ার করুক, তারপরে আমি এসব ফালতু ছেলের কথার উত্তর দেব। আমি ব্রিগেডের সভা করব, কার ক্ষমতা আছে আমাকে রুখে নেবে? তিনি ব্রিগেড গড়াবেন না মঙ্গল গ্রহ গড়াবেন সেটা তার ব্যাপার। তিনি নতুন দল খুলেছেন, সম্পূর্ণ অধিকার আছে। নিয়ম মেনে যদি ব্রিগেড পারমিশন পান, ব্রিগেডের অনুমতি পান, তাহলে সেখানে করবেন, এবং অত লোক যদি ওনার কাছে থাকে তাহলে উনি আনবেন। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই। সুতরাং এই ব্রিগেডে কি লোক আসছে না আসছে এদিকে পুরোটা হয়তো বিচার করা ঠিক হবে না। আর আগে ব্রিগেড করে দেখান কত লোক হয় দেখি, তারপরে বাকি বক্তব্য রাখা যাবে।